বাম ছাত্র আন্দোলনের উত্থান পতনের মুখে ঠিক এসএফআই কোন দিকে এগোচ্ছে এবং এসএফআইয়ের যে কর্মসূচি, সে কর্মসূচির ধারা কি থমকে যাচ্ছে না আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই নিয়ে আজ ভিশন প্লাস নিউজের এক্সক্লুসিভ আলোচনা। এবং সেই আলোচনায় থাকছে এসএফআইয়ের স্টেট সেক্রেটারি দেবাঞ্জন দে। তার সঙ্গে কথা বলে নেব আমরা। আজকে আমরা উপস্থিত দেবাঞ্জন দের সাথে, এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। দেবাঞ্জন, কেমন আছো? ভালো, খুবই ভালো। আরও ভালো থাকার চেষ্টায় গোটা রাজ্যের মানুষ আছে। সেই লড়াইটা গোটা রাজ্যের মানুষকে নিয়ে একসাথে লড়বার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চারিদিকে ছাত্ররা গোটা রাজ্য জুড়ে সেই প্রস্তুতি নিচ্ছে আরও ভালো, আরও উন্নতভাবে বাঁচার, বাংলাকে বাঁচানোর লড়াইয়ের দিকে এগোনোর। বাংলা বাঁচানোর লড়াইয়ের যখন কথা বলছো দেবাঞ্জন, তখন কিন্তু সেইখানে দাঁড়িয়ে ছাত্র সংসদ ইলেকশনের একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যেটাতে দেবাঞ্জন দেকে নিয়ে কলকাতা পুলিশ মাঝখানে টেনশনে পড়ে গেছিলো। যখন তুমি কলকাতা জেলা কমিটির সম্পাদক ছিলে, ক্যালকাটা ইউনিভার্সিটির ভিতরের প্রবেশটা পুলিশের চিন্তার বাইরে ছিল, কিন্তু সেই আন্দোলনের পর থেকে পুলিশ একটু চিন্তা করে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা হলো না। এটা কি বলবো? আমরা তো বারবার বলছি যে এই যে আর কয়েকদিন বাদে বিধানসভা নির্বাচন হবে, 18 বছর বয়সী ছেলেমেয়েরা, তারা মানে 18 থেকে 25 একটা বিপুল সংখ্যক ভোটার। এসআইআরের ফাইনাল তালিকাটা সামনে এলে 28শে ফেব্রুয়ারির পরে বোঝা যাবে সেই সংখ্যাটা কত, কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে সেটা একটা মানে বিপুল সংখ্যক ভোটার। তারা 18 থেকে 25 বছর বয়সী ভোটার, তারা হচ্ছে যে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা ভোট দিয়ে তাদের কেন্দ্রের মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারা নির্বাচিত করবে, এমএলএ নির্বাচিত করবে, মন্ত্রী নির্বাচিত করবে, সরকার কারা গঠন করবে সেটা নির্বাচিত করবে, মুখ্যমন্ত্রী কে হবে সেটা নির্বাচিত করবে। অথচ এই 18 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা, তারা তাদের কলেজের, বিশ্ববিদ্যালয়ের জিএস কে হবে, সাধারণ সম্পাদক কে হবে, সেটা তারা নির্বাচন করতে পারছে না। নিজের ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে হবে, সিআর কে হবে, এইটা তারা নির্বাচন করার অধিকার পাচ্ছে না। মানে এমএলএ নির্বাচন করার অধিকার আছে তাদের, কিন্তু তার নিজের ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করার অধিকার নেই। এই রকম একটা মানে ডেমোক্রেসি না ডেমো মোড তৈরি করে রেখেছে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল। 8 বছরেরও বেশি সময়, প্রায় 9 বছর হতে চললো যদি দেখা যায়। 2017 সালের জানুয়ারি মাসে শেষ ছাত্র সংসদ নির্বাচন গোটা পশ্চিমবাংলা জুড়ে হয়েছিল। তারপরে 19-এর শেষ, 20-র শুরুতে হোম ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন হয়েছিল। গোটা বাংলার ক্যাম্পাসে শেষ নির্বাচন হয়েছিল, সর্বশেষ নির্বাচন হয়েছিল 2017 সালের জানুয়ারি মাসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমরা দাঁড়িয়ে আছি, মানে প্রায় 9 বছরের সময়কাল অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনও অবধি এই কোমরের জোর তৈরি হলো না তৃণমূলের যে একটা ছাত্র সংসদ নির্বাচন করে দেখাবে। এর থেকে দুর্ভাগ্যজনক কোনো রাজ্যের লেখাপড়া কেন্দ্রিক ছেলে মেয়েদের পক্ষে আর কিছু হতে পারে না। সামনে যে বাজেট অধিবেশন হয়েছে, তাতে 18 বছর বয়সের পর থেকে 41 বছর বয়স, মানে 21 বছর থেকে 41 বছর বয়সে পর্যন্ত একটা ভাতা চালু করেছে। তারপরে যুবসাথী নাম দিয়েছে। তাহলে এটা ছাত্র সংসদ ইলেকশনের মানে যারা অংশগ্রহণ করবে তারাও তো এই ভাতার মধ্যেই পড়ছে। তাহলে সবারই তো এই ভাতার মধ্যে পড়তে হবে, কারণ গোটা বাংলাটাই তো বেকারে চলছে। গোটা বাংলাটা তো বেকারত্বের মানে বদ্ধভূমিতে পরিণত করা হয়েছে। এখন এই বেকারত্বের বদ্ধভূমিতে দাঁড়িয়ে প্রত্যেক বেকারেরই তো অধিকার এই ভাতাটা। এটা কোনো মানে ভিক্ষের দান নয়, আমাদেরই টাকা ঘুরে আমাদের কাছে আসছে। সরকারের এই ভিশন নেই, সরকারের এই পরিকল্পনা নেই যে পরিষেবার মাধ্যমে আমাদের কাছে এই আমাদের টাকা ফেরত করে আনবে। তাই এখন এই ভাতামুখী একটা প্রজন্ম তৈরি করবার চেষ্টা করছে, কিন্তু এই ভাতা প্রত্যেকের অধিকার। এবং 1500 টাকা ভাতায় কোনো দিন কোনো বেকারের তার অন্য সংস্থান, তার জীবনধারণ হতে পারে? আজকের সময় দাঁড়িয়ে তুমিও তো একটা কাজের জগতের মধ্যে আছো, তুমি নিজেই বিচার করে বলো না, 1500 টাকায় তোমার পরিবার পরিচালনা করা তোমার পক্ষে সম্ভব? 1। 2 নম্বর কথাটা হচ্ছে, যারা এই টাকাটা নিতে যাচ্ছে সেই লাইনে কারা দাঁড়িয়ে আছে? পিএইচডি করা ছেলে মেয়ে, এমবিএ করা ছেলে মেয়ে, মাস্টার্স, বেশিরভাগ মাস্টার্স মানে স্নাতকোত্তর উত্তীর্ণ ছেলে মেয়ে,
তাদের হাতে কাজ নেই, তাদেরকে কাজ দিতে পারেনি সরকার, এখন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে বেকার ভাতা নেওয়ার জন্য। এই রকম একটা পরিবেশ, এতে বোঝাই যাচ্ছে যারা এই বেকার ভাতা নিতে লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু এই সরকারটাকে আর সহ্য করতে পারছে না। কারণ মানে সহ্যের সমস্ত সীমা পার করে গেছে এই সরকারটা। কোনো কর্মসংস্থানের ব্লুপ্রিন্ট নেই গোটা বাজেটের মধ্যে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, একটা বাজেট কিন্তু কেবলমাত্র আমি কত টাকা অ্যালট করছি তার উপর নির্ভর করে না, একটা বাজেট নির্ভর করে আমি এক্সপেন্ডিচার কত করেছি। ও দেখিয়ে দিল যে 1 কোটি টাকা বাড়ালো, 1000 কোটি টাকা বাড়ালো শিক্ষা খাতে, অথচ এর আগের বছরে যা বাজেট অ্যালটমেন্ট হয়েছিল তার মধ্যে 14,000 কোটি টাকা খরচা করাই হয়নি। কম্পোজিট গ্রান্টের টাকা বাকি স্কুলে। রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটো সরকারই কম্পোজিট গ্রান্টের টাকা আটকে রেখে দিয়েছে। স্কুলগুলোর হানাবাড়ির মতন অবস্থা হয়ে গেছে, স্কুল চালানোর মতন অবস্থা নেই, একাধিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি নোটিশ অনুযায়ী 8,500 স্কুল বন্ধ হয়েছে। আমি তোমাকে অভিজ্ঞতা থেকে বলছি, এবং এটা হলফ করে বলতে পারি আমি, যে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই মুহূর্তে প্রায় 13,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। সরকার স্বীকার করতে চাইছে না। শিক্ষামন্ত্রীর নিজের কেন্দ্র, সেই কেন্দ্রতে 9টি স্কুল বন্ধ হয়ে গেছে, ব্রাত্য বসুর নিজের কেন্দ্র যেটা, সেখানে। অতএব এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সরকারের কোনো ভিশন নেই। এখন এই যে ভিশন নেই, এইটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য একটা 1500 টাকার ভাতা প্রপোজ করে দিয়েছে, এবং তার জন্য ছেলেমেয়েদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। যাদের আজকে চাকরির লাইনে দাঁড়ানোর কথা ছিল তারা বাধ্য হচ্ছে, যাদের আজকে 15,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকার চাকরি করতে যাওয়ার কথা, তাদেরকে দাঁড়াতে হচ্ছে 1500 টাকার ভাতার লাইনে। এই ভাতাটা 1500 টাকার বৈশিষ্ট্য যেটা দিয়েছে সেটা যে এটা ইন্টারভিউ দেওয়ার জন্য এই ভাতা, ইন্টারভিউ যাতে দিতে যেতে পারে, ফর্ম ফিল আপ যাতে করতে পারে, তার জন্য এই ভাতা। ঠিক আছে, সেই ফর্ম ফিল আপের ফলশ্রুতি কি? সেই ফর্ম ফিল আপের শেষমেশ ফলশ্রুতিটা কি হচ্ছে? পিএসসির ভ্যাকেন্সি আছে কিন্তু নিয়োগ নেই, তার জন্য পিএসসির সামনে পিএসসির ভ্যাকেন্সি, এসএসসির ভ্যাকেন্সি, সর্বত্র ভ্যাকেন্সি। কোথায় শূন্যপদ নেই তুমি বলো তো? সরকারি চাকরির যে কোনো দপ্তর তুমি খোঁজো, তুমি একটা দপ্তর যদি আমায় দেখাতে পারো যে এখানে শূন্যপদ নেই, তবে হচ্ছে আমি মানব। গোটা শূন্যপদগুলো তাহলে ভরছে না কেন? ভরছে না কারণ সরকার ভরতে চাইছে না। সরকার চাইছে না স্কুলে টিচার যাক, কারণ স্কুলে টিচার গেলে স্কুলটা চালাতে হবে। 1000 ছেলে মেয়ে অঙ্ক করছে 2 জন টিচারের কাছে। সরকারি স্কুল, পুরোপুরি সরকারি স্কুল, হিন্দু স্কুল কী অবস্থা, বীরভূম জেলা স্কুল কী অবস্থা, কোচবিহার জেনকিন্স কোন অবস্থায় আছে, নবাব বাহাদুর ইনস্টিটিউশন, হেয়ার স্কুল, বেথুন স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট, কতগুলো বলবো, উত্তরপাড়া গভর্নমেন্ট, এগুলো সব কিন্তু পুরোপুরি সরকারি স্কুল এবং ঐতিহ্যশালী স্কুল, প্রাচীনতম স্কুল এগুলো। সেই স্কুলগুলোর এখন মুখ থুবড়ে পড়া অবস্থা, স্কুল গেটে তালা ঝুলে যাচ্ছে কার্যত, কারণ টিচার নেই। এখন টিচার রিক্রুটেড হয় এই স্কুলগুলোতে থ্রু পিএসসি, নট থ্রু এসএসসি। এসএসসির মাধ্যমে টিচার রিক্রুটেড হয় হচ্ছে তোমার গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলোতে, যেগুলো হাজার হাজার স্কুল আর কি গোটা পশ্চিমবাংলা জুড়ে, কিন্তু পুরোপুরি সরকারি স্কুল আছে 39টা। এই 39টা স্কুলে পিএসসির মাধ্যমে টিচার রিক্রুটেড হওয়ার কথা, পিএসসি বন্ধ করে রেখে দিয়েছে, এসএসসি বন্ধ করে রেখে দিয়েছে। স্কুলগুলো শিক্ষক শূন্য। অতএব স্কুল যেই শিক্ষক শূন্য হবে, ন্যাচারালি সেই স্কুল ক্রমশ এগোবে ছাত্র শূন্য হওয়ার দিকে। তারপরে এই স্কুলগুলোকে বাজেয়াপ্ত করে এগুলোকে বিক্রি করে দেওয়া হবে প্রমোটারের কাছে, তৃণমূলের যে প্রমোটার চক্র, সেই প্রমোটার চক্রের কাছে। 1, 2, সেই স্কুলগুলোর আশপাশের চত্বরে মডেল স্কুলের নামে বেসরকারি স্কুলের রমরমা তৈরি হবে। চাকরি চুরির টাকা দিয়ে সেই সব বেসরকারি স্কুলের মালিকরা তারা সেই সব স্কুল চালাবে, যার হিউজ ফি স্ট্রাকচার। তোমার আমার পরিবারের, আমরা যে ধরনের পরিবার থেকে বিলং করি, সেই পরিবারের স্বপ্নেরও বাইরে সেই স্কুলে পড়ানো। আর যেটা হবে সেটা হলো আরএসএসের সরস্বতী বিদ্যা মন্দির তৈরি হবে। একটা ন্যাচারাল কনসাইন্স তৈরি করা হবে যে আরএসএসের স্কুল এবং বেসরকারি স্কুলই হচ্ছে একমাত্র ঠিকানা। সরকারি স্কুল এই বাংলার লেখাপড়ার জগতের শিক্ষা ব্যবস্থার একটা সাধারণ মানুষের ঠিকানা হিসেবে আর থাকবে না। সরকারি স্কুলের যাতে থাকে তার জন্য তোমাদের আন্দোলন করতে দেখেছি, তোমাকে, তোমার
রাজ্যের প্রেসিডেন্ট প্রণয় কাঞ্জি, তোমরা আন্দোলন করেছো স্কুলের সামনে গিয়ে, তোমাদের পুলিশ সরিয়ে দিয়েছে, তোমাদের শিক্ষা কর্মীরা এসে সরিয়ে দিয়েছে আন্দোলনের ওই গেটের সামনে থেকে। আজকে যদি তোমরা কোনো রকমভাবে সেখানে অধিকার পাও যে না তোমরা স্কুলগুলো বাঁচাও, তাহলে তোমরা কি করবে? আমরা তো শুরু থেকেই বলেছি, প্রথম যে কাজ সেটা হলো যে স্কুলমুখী করা ছেলে মেয়েদেরকে, যা বামফ্রন্ট সরকারের সময় হয়েছিল। এখন সেই চর্চা, সেই কাজ বন্ধ করে দিয়েছে। এক সময় এই বন্দোবস্ত বামফ্রন্ট সরকার করেছিল অবৈতনিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করা, মিড ডে মিলের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করা, যাতে স্কুলে আসার আগ্রহ তৈরি হয় ছেলে মেয়েদের মধ্যে। এখন এমন একটা পরিস্থিতি করেছে যেখানে ছেলেমেয়েরা স্কুলে আসতেই চাইছে না, বাবা মারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইছে না। একটা সামগ্রিক মানে এডুকেশনকে ইররিলিভেন্ট করে দিয়েছে। শিক্ষার গুরুত্ব যত পারো কমিয়ে দেয়। যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, এই ধরনেরই মিডিয়ার বুম যখন তাদের মুখের সামনে ধরা হচ্ছে, তারা অকপটে এটা স্বীকার করছে, কাঁদতে কাঁদতে বলছে যে 2 মাস ক্লাস করেছি, 2 মাস ক্লাস করবার পরে পরীক্ষা দিতে হয়েছে। উচ্চ মাধ্যমিকের মতন পরীক্ষা, মানে তুমি রিলেট করতে পারবে যে আমাদের জীবনে আমরা তো শিখেছিলাম যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা 2 মাস ক্লাস করে পরীক্ষা দিচ্ছে, 2 মাস আগে বই পেয়েছে হাতে। তাহলে কোন প্রজন্ম তৈরি করা হচ্ছে? এবার ফান্ডা তো পরে বুঝতে পারছি, অঙ্ক পরীক্ষাতে 10 নম্বর আউট অফ সিলেবাস। উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার তৈরি করানো হচ্ছে কলেজের শিক্ষক শিক্ষিকাদের দিয়ে। স্কুলের সর্বোচ্চ পরীক্ষার কোশ্চেন পেপার সেট করছে কলেজের শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে প্রশ্ন আসছে আউট অফ সিলেবাস। তারপর বলা হচ্ছে যে ওটার 10 নম্বর তুমি এমনিই পাবে, অতএব একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে অঙ্কে পাশ করতে গেলে এই বছর মাত্র 2 নম্বর নিজের যোগ্যতায় পেতে হবে। তাহলে 1 সিলেবাস, 2 মূল্যায়ন, 3 ক্লাসরুম, 4 পাঠ্য বই, 5 সামগ্রিক শিক্ষা, গোটাটাকেই এই শব্দগুলোকে ক্রমশ গুরুত্বহীন করে দেওয়ার বন্দোবস্ত করছে তৃণমূলের সরকার। আমাদের মূল কাজ হবে, এই যে আমরা বলছি না স্কুল বাঁচাও মূল বাঁচাও, আমরা গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন এখন আর স্কুল বাঁচাও মূল বাঁচাও, এটা মানে আমরা গর্ব করে বলতে পারি যে স্কুল বাঁচাও মূল বাঁচাও এখন আর এসএফআই এর আন্দোলন নয়। এখন স্কুল বাঁচাও মূল বাঁচাও গোটা রাজ্যের ছেলে মেয়েদের, গোটা রাজ্যের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, একটা মানে গোটা একটা সামাজিক স্লোগান, সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। এবং এখানে আমাদের মূল কথাই যেটা থেকেছে, এক হচ্ছে যে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, 2 কম্পোজিট গ্রান্টের সমস্ত টাকা ফেরত করতে হবে, মিড ডে মিলের মানোন্নয়ন করতে হবে, পাশাপাশি মিড ডে মিলের রেগুলারিটি সেটা মেনটেন করতে হবে। মিড ডে মিলের টাকা ঝেড়ে দিয়ে বা বাংলা নিজের মেয়েকে চায় ব্যানার হয়ে গেল, এইসব করা বন্ধ করতে হবে। মিড ডে মিলের দুর্নীতি বন্ধ করতে হবে পশ্চিমবাংলার মাটিতে। একটা ডিম আধখানা করে খাওয়ানো হচ্ছে ছেলে মেয়েদের। মিড ডে মিল তো তৈরি হয়েছিল এক হচ্ছে যে গরিব বাড়ির ছেলে মেয়েদের যাতে একই সাথে স্কুলে গিয়ে মগজের পুষ্টি পায় এবং মিড ডে মিলের মাধ্যমে শরীরের পুষ্টি পায়, এটা সুনিশ্চিত করবার জন্য। এখন সেটা কাজে লাগানো হচ্ছে পিসি ভাইপোর কাটমানির পুষ্টি বাড়ানোর জন্য। একটা টোটাল রিকনস্ট্রাকশন অফ এডুকেশন সিস্টেম, এইটাই ইমিডিয়েট মেজার হতে পারে। মেরামতি করতে হবে, শিক্ষা মেরামতি, এবং পুনর্গঠন করতে হবে গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে, না হলে কোনো উপায় নেই। দেবাঞ্জন, যখন কলেজ স্ট্রিটে স্কুল বাঁচাও আন্দোলনে গার্জিয়ানরা তোমাদের সমর্থন করেছিল, দেখেছিলাম পাশে দাঁড়িয়ে, তুমি কথা বলেছিলে আলাদা গার্জিয়ানদের সঙ্গে। তারপরে গার্জিয়ানরাই তো পারে এই সিস্টেমটাকে চেঞ্জ করতে, মানে মানুষই পারে, মানুষ মানে সেই সমস্ত গার্জিয়ানরা, অভিভাবকরা। তো সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে তুমি যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত অভিভাবকরা দাঁড়িয়েছে, যে সমস্ত অভিভাবকরা আমাদের দর্শক হয়ে দেখছে, তাদেরকে এই পাল্টানোর জন্য কি বার্তা দেবে? একদমই খুবই এফেক্টিভ কথা বলেছো তুমি, যে একমাত্র অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এখনও পশ্চিমবাংলার বুকে আমরা বিশ্বাস করি যে একটা বহুলাংশের মানুষ আছে যারা লেখাপড়া নিয়ে চিন্তাভাবনা করেন, লেখাপড়া নিয়ে চিন্তাভাবনা করেন না এমন নয়, এবং লেখাপড়ার এই যে দুর্দশা, এটা নিয়ে তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। এখন যে সরকারটা এই লেখাপড়াকে 15 বছর ধরে লেখাপড়ার এই ধ্বংসের কাজটাকে
যত পেরেছে আরও এগিয়ে নিয়ে গেছে, যত পেরেছে এই ধ্বংসকে আরও ত্বরান্বিত করেছে, আরও ক্যাটালাইজ করেছে, সেই সরকারটা ফেলতে পারলে তবেই হচ্ছে যে লেখাপড়ার বন্দোবস্ত, লেখাপড়া আবার উঠে দাঁড়াতে পারবে। লেখাপড়া শব্দটাই হচ্ছে যে মাটিতে পড়ে গেছে। যে সরকারটা মাটিতে ফেলেছে সেই সরকারটাকে মাটিতে ফেলে দাও, তবেই লেখাপড়া ফের মেরামতি হতে পারে। এবং বিকল্প একমাত্র বামপন্থীরা। কারণ যদি গ্রাফ দেখা যায়, এই লেখাপড়ার ক্ষেত্রে যদি গ্রাফ দেখা যায়, লেখাপড়ার শেষে একটা চাকরির ক্ষেত্রে, ভবিষ্যৎ তৈরি করবার ক্ষেত্রে, একটা গোটা প্রজন্মকে ক্যারি করবার ক্ষেত্রে এই গ্রাফ যদি দেখা যায়, তাহলে দেখা যাবে 1977 থেকে 2011 সাল এই সময়কালে বাংলার গ্রাফ শিক্ষা, কর্মসংস্থান এই দুটি ক্ষেত্রেই থেকেছে ঊর্ধ্বমুখী। অবৈতনিক শিক্ষা, শিল্প সম্ভাবনা গড়ে তোলা, নিজের মাটিতে পড়াশুনো করে নিজের মাটিতেই চাকরি পাওয়ার উপায়, কাজের উপায়, সৎপথে রোজগারের উপায়, গ্রাফ থেকেছে ঊর্ধ্বমুখী। আবার একই সময়ে তারপরে যদি তুমি দেখো গত 10 বছরে কেরালার গ্রাফ, প্রাইভেট মানে পাবলিক এডুকেশনের সর্বোচ্চ স্তর পর্যন্ত এরা ফ্রি এডুকেশনের বন্দোবস্ত করতে পেরেছে কেরালা। মানে হায়ার এডুকেশন অবধি ফ্রি। আমি বলছি না যে পশ্চিমবাংলাতেও হায়ার এডুকেশন কালিয়ে ফ্রি করে দেওয়া যাবে, কারণ পশ্চিমবাংলার ডেমোগ্রাফি, কেরালার ডেমোগ্রাফি আলাদা। কিন্তু আমি বলছি ভিশনটা, কেরালার গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী অন এডুকেশন, অন এমপ্লয়মেন্ট। অতএব উপায় হচ্ছে বামপন্থীরা হচ্ছে উপায়। বামপন্থীরাই একমাত্র বিকল্প প্রস্তুত করতে পারে। বামপন্থীরাই একমাত্র এই অল্টারনেটিভ গভর্নেন্স, যে গভর্নেন্স হচ্ছে একেবারে সরাসরি ছাত্রছাত্রীদেরকে তাদের মন মানসিকতা তার খেয়াল রেখে তাদেরকে স্কুলমুখী, কলেজমুখী করতে পারবে। কারণ কলেজও ফাঁকা, স্কুল ফাঁকা শুধু এমন নয়, কলেজও যদি তুমি খোঁজ নিয়ে দেখো গোটা রাজ্যের প্রায় গড়ে 70 থেকে 75% সিট ফাঁকা। তাহলে কি গায়েব হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা? এটা তো হতে পারে না। মানে ছেলেমেয়েরা তো আর উবে যাচ্ছে না কোথাও কর্পূরের মতন। তাহলে তাদের তো অস্তিত্ব আছে, তারা তো কোথাও একটা রয়েছে। বাংলায় তারা আর তিষ্ঠতে পারছে না। বাংলা থেকে তারা বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যেতে। যা মাইগ্রেশন হচ্ছে পশ্চিমবাংলার মাটিতে, যদি তুমি একটু খবর নিয়ে দেখো, পশ্চিমবাংলার মাটি থেকে যে সংখ্যক মানুষজন তারা ভিন রাজ্যে, কেউ উত্তরপ্রদেশে, কেউ বিহারে, কেউ উড়িষ্যাতে, কেউ হচ্ছে যে ভুটানে, একটু মানে যদি বাংলার উত্তর ভাগের ছেলেমেয়েরা তারা কেউ ভুটানে, কেউ হচ্ছে সিকিমে, কেউ ত্রিপুরাতে ক্রমশ মাইগ্রেট করতে থাকছে কাজের জন্য। ছোট কাজ, জরির কাজ, সোনার কাজ, এই সমস্ত কাজ। শিশুশ্রম বাড়ছে, বাল্যবিবাহ বাড়ছে, পরিযায়ীকরণ বাড়ছে, মাইগ্রেশন বাড়ছে। এই গোটাটা কিন্তু হচ্ছে তোমার 12-13 বছর থেকে 24-25 বছর এই বয়সের ফ্রেমের মধ্যে ঘটছে। বিপুল অংশ, লক্ষ লক্ষ ছেলেমেয়ে, এদের বাংলায় ফেরাতে হবে। 1, 2 হচ্ছে ভবিষ্যতে যাতে এই বয়সী ছেলেমেয়েরা লেখাপড়া ছেড়ে দিয়ে বাধ্য না হয় বাইরে চলে যেতে, তার বন্দোবস্ত করা দরকার। তাদেরকে স্কুলমুখী, কলেজমুখী করা দরকার। সেই ভাবনাকে সামনে রেখেই বামপন্থীরা কিন্তু এই বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে। বামপন্থীরা লড়বে এই বিধানসভা নির্বাচনে, কিন্তু তাদের লড়াইয়ের সামনে রয়েছে অনেক প্রশ্ন। সমাজে শিক্ষা ব্যবস্থা নতুন করে গড়ে তুলতে গেলে কি করতে হবে এবং অভিভাবকরা কোন পথে এগোবে, সেই নিয়েই কিন্তু বিশেষ বার্তা দিলেন দেবাঞ্জন। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।